বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেডটেকঅফিশিয়ালে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ভিডিওর সিরিজ চলছে আমাদের চ্যানেলে। আপনারা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি সবাইকে বিনীত রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন। আমরা স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যতটুকু পসিবল সম্ভব হয়। তো অলমোস্ট আমরা প্রায় 40-এর কাছাকাছি ভিডিও আপলোড করে ফেলেছি। এখন আমরা প্রায় ফাইনাল অর্থাৎ লাস্টের দিকে রয়েছি আমাদের ভিডিওর এবং এই কোর্সের। তো এখন হয়তো আমরা 2-3টা ভিডিও দেখাবো আপনাদের কিভাবে বিভিন্ন কম্প্যারিজন টেবিল তৈরি করতে হয়, কিভাবে প্রোস অ্যান্ড কনসগুলো লিখতে হয়, কিভাবে আর্টিকেল ফরম্যাটিং করতে হয়, বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনাকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। এতে করে যখন আমি ভিডিও আপলোড করবো সেটা একটা আপডেট নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আমরা এই সিরিজটার পর এসইওর ফুল কোর্স আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য। এরপরে বিভিন্ন মার্কেটিং মেথড, বিভিন্ন প্রমোশনাল ভিডিও আসবে এবং মেক মানি অনলাইন রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পাবেন। তো আজকে আমরা কথা বলবো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে মানি আর্টিকেল রয়েছে। ইনফো আর্টিকেল সম্পর্কে আমাদের তেমন কিছু বলার নেই, কারণ ইনফো আর্টিকেলের খুব একটা বেশি ফরমেশন বা ফরম্যাটিং ঠিক রাখতে হয় তেমন না। আপনারা মোটামুটি বেসিক যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে ইনফো আর্টিকেল লিখতে পারেন, কিন্তু মানি আর্টিকেলের কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট রয়েছে বা একটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, যে স্ট্রাকচার ফলো করে আপনারা কি করবেন, মানি আর্টিকেলটা লিখবেন। তো আমি আপনাদের জন্য একটা ইনডেপথ আর্টিকেল লিখেছি, কিভাবে মানি আর্টিকেলটা লিখতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে আগে কিছু বলি। ফার্স্ট অফ অল দেখেন মানি আর্টিকেলটা কতটুকু ইম্পর্ট্যান্ট সে বিষয়ে আমি একটু বলি। ডোমেন হোস্টিং কেনার পর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এবং থিম সেটআপের পর সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজসমূহ ক্রিয়েট করা এবং একটি অ্যাফিলিয়েট ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজসমূহ তৈরি করার পর যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং বা আর্টিকেল। এখানে আপনি বলতে পারেন কন্টেন্ট মানে কি শুধুই আর্টিকেল? না, কন্টেন্ট মানে আর্টিকেল নয়। আপনার ওয়েবসাইটের যত প্রকার আর্টিকেল, টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, ইনফোগ্রাফি, স্লাইডার, টেবিল ইত্যাদি আপনার ওয়েবসাইটের এক একটি কন্টেন্ট। ওকে, এখন আপনার সাইটের আর্টিকেল কয় ধরনের থাকবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, কোনো ওয়েবসাইটের আর্টিকেলকে আমি সচরাচর 3 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মানি আর্টিকেল, একটা হচ্ছে রিভিউ আর্টিকেল, আর একটা হচ্ছে ইনফরমেটিভ আর্টিকেল। অর্থাৎ আপনি যে আর্টিকেলটা আপনার বাইং আর্টিকেল হিসেবে ব্যবহার করবেন সেটাই আপনার মানি আর্টিকেল বা সেটাই আপনার রিভিউ আর্টিকেল। কেন আমি এটা বলছি, আপনি আলাদাভাবে যদি প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ লিখতে যান এবং প্রত্যেকটা প্রোডাক্টের বাইং আর্টিকেল যদি আলাদাভাবে লিখতে যান তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু ডিস্ট্রাক্ট হবে, হ্যাঁ, এবং এক্ষেত্রে আপনার কি ইউজার এঙ্গেজমেন্টও অনেক কি কমে যাবে। সো আমি আপনাদেরকে পরামর্শ দেব, যখনই কোনো আর্টিকেল লিখবেন আর্টিকেলটা দুই টাইপে ভাগ করে নেবেন। একটা হচ্ছে মানি আর্টিকেল এবং রিভিউ আর্টিকেল মিক্সড কম্বিনেশন করে আপনি একটা আর্টিকেল লিখবেন, যেটা হবে আপনার বাইং ফ্রেন্ডলি আর্টিকেল বা বাইং ইন্টেনশন আর্টিকেল। আর ইনফরমেটিভ আর্টিকেলটা হচ্ছে আলাদা আর্টিকেল। অর্থাৎ ব্লগের ভিতরে 2 ধরনের আর্টিকেল আমরা দেখবো। একটা হচ্ছে মানি আর্টিকেল প্লাস রিভিউর সমন্বয়ে আমরা একটা আর্টিকেল লিখবো, সেটাই হবে আমাদের বাইং ইন্টেন আর্টিকেল। আরেকটা হবে যেটা, সেটা হচ্ছে যে আমাদের ইনফো আর্টিকেল। অর্থাৎ এই বাইং আর্টিকেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা কিছু ইনফো আর্টিকেল তৈরি করব। অর্থাৎ ইনফো আর্টিকেল থেকে আমরা বাইং আর্টিকেলে সবসময় ইন্টারনাল লিঙ্কিং করব, ঠিক আছে, কিন্তু আমরা সকল এসইওর কাজগুলো করব আমাদের বাইং আর্টিকেলে। ওকে, তো এখানে একটা আমি ফরম্যাট দিয়েছি। আচ্ছা, এর আগে বলে রাখি যে রেশিও কিরকম হওয়া উচিত। আপনারা অনেকে বলতে পারে যে আমার সাইটে আমি কতগুলো বাইং আর্টিকেল দিব, কতগুলো ইনফো আর্টিকেল দিব। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি 30% যদি আপনার কোনো সাইটে যদি আপনি 3টা মানি আর্টিকেল পাবলিশ করেন তো সেক্ষেত্রে আপনি 9টা ইনফো আর্টিকেল পাবলিশ করবেন। এটা কোনো ফিক্সড কোনো মেথড না, এটা আমি বলছি, এটা আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে মানি আর্টিকেল আরও বেশি রাখতে পারেন, ইনফো আর্টিকেল কম রাখতে পারেন, বাট ইনফো আর্টিকেল বেশি রাখলে ইউজাররা বা গুগল আপনার সাইটকে ন্যাচারাল মনে করবে, ঠিক আছে। অর্থাৎ আপনার সাইটে যে ইউজারদের জন্য একটা ইনফরমেশন প্রোভাইড করা হচ্ছে এই ক্ষেত্রে আপনার অথরিটি বিল্ড আপ হবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। অর্থাৎ খুব বেশি মানি আর্টিকেলও রাখা যাবে না, আবার খুব বেশি ইনফো আর্টিকেলও রাখা যাবে না, দুইটার সমন্বয় রাখতে হবে। তবে ইনফো আর্টিকেল বেশি রাখলে সাইটের অথরিটি বিল্ড আপ হয়, এই একটা জিনিস মাথায় ভিতরে রাখবেন আপনারা সবাই। এবার হলো স্ট্রাকচারের কথা বলি। স্ট্রাকচারকে আমি 5 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আকর্ষণীয় কল টু অ্যাকশন। এখন কল টু অ্যাকশন অনেকে মনে করে যে আমরা সিপিএ অ্যাফিলিয়েটের যে ল্যান্ডিং পেজের ভিতর যেই ক্লিক নাও বাটন ওই রকম আসলে কল টু অ্যাকশন এখানে আমি বুঝাইনি। কল টু অ্যাকশন বলতে আমি এখানে বুঝেছি এমন একটা আই ক্যাচি ইন্ট্রোডাকশন বা এমন একটা মানে স্টার্ট আপ যেটা পড়ে আপনার ইউজার পরবর্তী আর্টিকেলটা পড়ার জন্য তার কি একটা ইন্টারেস্ট তার ভিতরে জন্ম নেয়, যেটাকে আমি বলছি কল টু অ্যাকশন। মানে শুরুতেই আমি বলছি এমন একটা ডেফিনেশন দিয়ে শুরু করুন, এমন একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করুন যাতে আপনার ইউজার পুরো আর্টিকেলটা পড়ার তার একটা ইন্টারেস্ট জমে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইটগুলোতে বাউন্স রেট, অর্থাৎ একজন ইউজার ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে কোয়াইট করে শুধুমাত্র এই ইন্ট্রোডাকশনটা ভালো না হওয়ার কারণে। এবং এক্ষেত্রে যদিও অনেকে এক্সপার্টরা বলে থাকে যে যদি
কোনো আর্টিকেলের বাউন্স রেট বেশি হয় অ্যাফিলিয়েট সাইটগুলোতে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। বাট আমরা সবসময় চেষ্টা করবো বাউন্স রেট কম রাখানোর জন্য, যেহেতু আমরা এসইওতে পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। সো আমরা চেষ্টা করবো বাউন্স রেটটা অলওয়েজ কি করে আমাদের আন্ডার কন্ট্রোলে থাকার জন্য। সো খুব সুন্দরভাবে 200 থেকে 250 ওয়ার্ডের, খুব বেশি বড় করা যাবে না, আবার খুব ছোট লেখা যাবে না, একটা ইন্ট্রোডাকশন দিব আমাদের পোর্টাল, যে আজকের যে আর্টিকেলটা সে পড়বে বা আজকের যে মানি আর্টিকেলটা সম্পর্কে সে জানবে, সেই আর্টিকেলের একটা ওভারভিউ তাকে আমরা দিব, প্রোডাক্টগুলো সম্পর্কে বা প্রোডাক্টের ইউজেস বা ইম্পর্টেন্সি এগুলো সম্পর্কে আমরা সেখানে আলোচনা করব। এরপর হচ্ছে একটি চমৎকার তথ্যবহুল টেবিল। এখন অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে টেবিলটা প্রোডাক্ট রিভিউ বা বাইং গাইডের পরে দেয়, আবার অনেকে আগে দেয়। আপনি যে টেবিলটা দিচ্ছেন সেই টেবিলটা দেখে কিন্তু অনেকে বাই করার সিদ্ধান্ত নিয়ে নেয়। হ্যাঁ, আপনি যদি এক্সাম্পল স্বরূপ যদি আমরা যদি এখানে লিখি বেস্ট আচ্ছা বেস্ট গেমিং চেয়ার ফর টেল পারসন, হ্যাঁ টল পারসন। তো আমরা এখন একটা ওয়েবসাইটের ভিতরে যাই, জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখানোর জন্য যে টেবিলগুলো অ্যাকচুয়ালি কিভাবে মানে ইমপ্লিমেন্ট করে আর্টিকেলগুলোতে। আপনি কয়েকটা যখন আপনি কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন অবশ্যই আপনার কম্পিটিটরকে তো আপনি অ্যানালাইজ করবেন। দেখেন ফার্স্টে খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিয়েছে, ইন্ট্রোডাকশন দিয়ে কিন্তু সে কি একটা কিন্তু এখানে টেবিল দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখেন খুব চমৎকার একটা টেবিল দিয়ে দিয়েছে। তো আপনারা এরকম সিম্পল টেবিল তৈরি করে ফেলতে পারবেন, এটা আমি দেখাবো কিভাবে এই ধরনের টেবিলগুলো লিখতে হয়, ঠিক আছে। সো এই ধরনের টেবিলগুলো আপনারা দিতে পারেন। এখন এই টেবিলটা আপনি চাইলে কিন্তু আপনার যে টোটাল যে আপনার প্রোডাক্টের সম্পর্কে বলার পরে আরও পরেও আপনি দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনি আগেও দিতে পারেন পরেও দিতে পারেন। আমি এখানে এই কথাটাই বুঝাচ্ছি যে টেবিলটা আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। কম্পারিজন টেবিলের ভিতরে যে শুধু মাত্র এরকম প্রোডাক্টের নেম এবং প্রোডাক্টের ওয়েট এবং প্রাইস থাকবে তা না, প্রোডাক্টের ছবিও দিতে পারেন আপনারা চাইলে। হ্যাঁ, প্রোডাক্টের রিভিউটাও অ্যাড করতে পারেন, কতটুকু রিভিউ রয়েছে এটাও অ্যাড করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের টেবিল হতে পারে, সে বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এরপর হচ্ছে বাইং গাইড। বাইং গাইডটা কি? বাইং গাইডটা আপনি প্রোডাক্ট সম্পর্কে দেখেন, বাইং গাইডটা একটা জরুরি বিষয়, কারণ এটা রিসার্চ করে লিখতে হয় এটা, ঠিক আছে। তবে বাইং গাইড আপনি যেটা হয়, যেটা আমরা অনেক সময় রাইটারদের দিয়ে অ্যামাজন অ্যাফিলিয়েটের আর্টিকেলগুলো লেখাই, তো রাইটারকে দিয়ে যখন লেখাবেন তখন তাকে আপনি স্পেসিফিকভাবে রিসার্চ করে বলে দেন যে আপনার যে কম্পিটিটর রয়েছে সেই কি কি বিষয়গুলো এই প্রোডাক্টের ভিতরে কি সে তুলে ধরেছে, বাট তার টোটাল যে ইনফরমেশনগুলো সেগুলো আপনি তাকে কি করে দেন, দেখিয়ে দেন। অথবা আপনি এটাও করতে পারেন, আপনার যেই রাইটার থাকবে সেই রাইটারকে ডাইরেক্ট আপনার কম্পিটিটরের যে ইউআরএল বা আপনি যেই ওয়েবসাইটের মতো আপনি চাচ্ছেন আর্টিকেল লিখানোর জন্য বা বাইং যে ইনফরমেশনটা সেটা লিখাতে চাচ্ছেন, সেটা আপনি সরাসরি তাকে কি করে দেন, সেই লিঙ্কটা আপনি দিয়ে দেন, ঠিক আছে। বাইং গাইডটা এই ধরনের। বাইং গাইডের ভিতরে আপনি চাইলে এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনারা কম্পিটিটরকে যে বাইং গাইডে যে ইনফরমেশন দিচ্ছে সেটা আপনি কি করতে পারেন, কপি না, সেটা আপনি লক্ষ্য করে আপনি বাইং গাইডটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আপনার সাইটের একটা এক্সট্রা অথরিটি বিল্ড আপ পাওয়া সম্ভাবনা রয়েছে। প্রোডাক্টের রিভিউ কীরকম হয়? প্রোডাক্টের রিভিউ লেখার সময় অবশ্যই একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন দিবেন, ঠিক আছে। এরপর প্রোডাক্টের গুণাগুণ বলার জন্য অবশ্যই প্রোস অ্যান্ড ক্রোনস ব্যবহার করতে পারেন, এটা ম্যান্ডেটরি না, আপনি চাইলে এটা আপনি প্যারাগ্রাফ আকারেও লিখতে পারেন, আপনি চাইলে এটা প্রোস অ্যান্ড ক্রোনসের যে চার্ট রয়েছে সেই চার্ট আকারেও লিখতে পারেন। আমরা দুটোটাই দেখাবো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। এরপরে এক্ষেত্রে আপনার আর্টিকেল অনেক স্ট্যান্ডার্ড হবে। সামারি বা ভার্ডিক্ট যেটা আমরা বলে থাকি, অর্থাৎ এই প্রোডাক্ট রিভিউ শেষেও আপনারা একটা কি প্রোডাক্ট রিভিউ শেষে যেমন ইন্ট্রোডাকশন দিবেন, প্রোস অ্যান্ড কনস দিবেন, সংক্ষিপ্ত একটা সামারি দিবেন, ঠিক টোটাল আর্টিকেলটা শেষ হওয়ার পর আপনারা কি করবেন, একটা সামারি বা ভার্ডিক্ট দিবেন, যেটাকে একবার আপনার এন্ড অফ দ্য আর্টিকেলের একটা সামারি বোঝানো হবে। এক্ষেত্রে কখনোই সামারিতে গিয়ে প্রোডাক্ট পারচেস করার জন্য কি করবেন না, আপনার যে ইউজার রয়েছে তাকে আপনি কখনোই রিকমেন্ড করবেন না। আপনি অলওয়েজ কি করবেন, প্রোডাক্টের ইম্পর্টেন্সি, প্রোডাক্টের যে ভ্যালুটা সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন যে না, এই প্রোডাক্টটা তোমার জন্য প্রয়োজন, এই প্রোডাক্টটা নিলে তোমার অনেক হেল্প হবে, উপকার হবে। এই ধরনের ইন্টেনশনাল কথাবার্তা সামারিতে ব্যবহার করা ট্রাই করেন, এটা অনেক মানে এফেক্টিভলি কাজ করে। এরপর একটা এখানে প্রো টিপস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে এই ধরনের বিষয়গুলো ছাড়াও আপনি যেটা করতে পারেন, আপনার আর্টিকেলের ভিতরে অডিও ইউজ করতে পারেন, ভিডিও ইউজ করতে পারেন, যেমন ইউটিউবের ভিডিও অনেকে এমবেড করে ওয়েবসাইটের আর্টিকেলে। ইনফোগ্রাফি ইউজ করতে পারেন, ইনফোগ্রাফির মাধ্যমে বিভিন্ন সাইট থেকে ব্যাকলিঙ্ক পেতে আপনার সাহায্য করবে। পিন্টারেস্টের পিন ইউজ করতে পারেন। আমার একটা পিন্টারেস্ট সাইটে ইদানিং এত ফলোয়ার হচ্ছে মানে পাচ্ছি আমি, এবং এত পিন্টারেস্টের পিন সেভ হচ্ছে, আমার সাইটের খুবই অথরিটি গ্রো করছে। সো আমি পিন্টারেস্ট মার্কেট নিয়ে আমার ভিডিও রয়েছে, সেগুলো দেখে আসবেন ইনশাল্লাহ।
ভিডিও ব্যবহার করলে ইউটিউব ভিডিও ব্যবহার করতে পারেন, আপনি যদি ওন ভিডিও মেক করতে পারেন সেটা খুব বেটার হয়। আর যদি অন্য কারো ভিডিও ইউজ করতে চান অবশ্যই সেটা এমবেড করে দিবেন এবং দেখবেন সেই ভিডিওটা এমবেড করার জন্য কি পারমিশন দেওয়া রয়েছে কিনা সেই ইউটিউব ওনারের, এক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় প্রবলেম হয়। হ্যাঁ, তো এরপরে আর ইমেজ যদি ব্যবহার করেন, সচরাচর খুব বেশি ইমেজ মানি আর্টিকেলে ব্যবহার না করাটা ভালো, কারণ আমরা অ্যামাজনের প্রথম পর্যায়ে তো আমরা ফ্রি ইমেজগুলো ব্যবহার করব, পরবর্তীতে আমরা যখন আমাদের সাইট থেকে যখন সেল আসা শুরু হবে তখন আমরা অ্যামাজন এপিআই এর মাধ্যমে আমরা কি করব, অ্যামাজনের থেকে অ্যামাজনের প্রোডাক্টের ইমেজগুলো আমরা সরাসরি ব্যবহার করব। তো প্রথমেই অ্যামাজনের প্রোডাক্ট ব্যবহার করব না আমরা, কারণ এটা রিস্কি অনেক। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো কোশ্চেন অ্যান্সার পর্বেতে। এর পরবর্তীতে দেখেন আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে যে ফ্রি সোর্স কোনগুলো। ফ্রি সোর্সের জন্য কিছু সাইজ আমি দিয়েছি, আমি বিস্তারিত ইনডেপথ একটা ফ্রি ইমেজ সোর্সের একটা আর্টিকেল পাবলিশ করে দেবো, যাতে আপনারা ফ্রিতে ইমেজ পেয়ে যাবেন সেই সোর্স থেকে। এবং এর পরবর্তীতে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে মানি আর্টিকেল কত ওয়ার্ডের হবে। এখন মানি আর্টিকেল বোঝার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার কম্পিটিটর, অর্থাৎ আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি, এখন আমার কম্পিটিটর কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে, কারণ ওয়ার্ড লেন্থের উপর ডিপেন্ড করে মানে অফ পেজের অনেকগুলো টার্মস রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে আর্টিকেলের লেন্থ। হ্যাঁ, আপনি কি করবেন, আমি এখানে একটা এক্সটেনশন আপনাদেরকে মেনশন করে দেবো আর্টিকেলের ভিতরে, যে কোনো কম্পিটিটরের আর্টিকেল যখন আপনারা দেখবেন সেটা আগে আপনাকে সেটা মানে মেজার করতে হবে যে সে কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে। টোটাল টেক্সটটা কপি করে নেবেন, রাইট বাটন ক্লিক করবেন মাউসের, ওয়ার্ড কাউন্টার প্লাস একটা অ্যাড অন রয়েছে সেটাতে প্রেস করবেন, সাথে সাথে আপনাকে দেখিয়ে দিবে আপনার কম্পিটিটর কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে। দেখেন এখানে 3210 ওয়ার্ডের আর্টিকেল লিখেছে আপনার কম্পিটিটর এই কিওয়ার্ডটার জন্য। এখন আপনি চিন্তা করেন, আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আসতে চান, আপনি যদি ছোট একটা আর্টিকেল লিখেন লাইক 2000 বা 2500 ওয়ার্ডের যদি কোনো আর্টিকেল লিখেন, গুগল কি এটা মনে করবে না যে আপনার থেকে সে বেশি ইনফরমেশন দিয়েছে? অবশ্যই গুগল মনে করবে আপনার থেকে সে বেশি ইনফরমেশন দিয়েছে, কারণ সে ওয়ার্ডও লিখেছে বেশি, তার আর্টিকেলটাও আপনার থেকে লং। তো সেক্ষেত্রে সে কিন্তু আপনার থেকে কিন্তু একটু বেশি প্লাস পয়েন্ট বা আপনার থেকে একটু এগিয়ে থাকলো গুগলের কাছে। সো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনার কম্পিটিটর যত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে চেষ্টা করবেন তার থেকে মিনিমাম 200 থেকে 1000 ওয়ার্ডের আর্টিকেল বেশি লেখার জন্য। আপনি 200 বেশি লিখতে পারেন, 500 বেশি লিখতে পারেন, যত বেশি আপনার পক্ষে সম্ভব। কারণ আপনার কম্পিটিটর যখন দেখবে আপনি তার থেকে ভালো আর্টিকেল লিখে র্যাঙ্কে আসবেন, তখন কিন্তু সেও চেষ্টা করবে আপনাকে টপ করার জন্য বা আপনাকে পিছনে ফেলে সে আগে আসার জন্য। সেক্ষেত্রে আপনি যদি তার থেকে যদি 200 ওয়ার্ডের বেশি আর্টিকেল লেখেন, সে নিজেও এটা কি করতে পারে, এডিট করে বা রিরাইট করে 200 ওয়ার্ড অ্যাড করে আপনার সাথে কি করতে পারে, ফাইট করতে পারে। এক্ষেত্রে যদি আপনি বেশি আর্টিকেল লেখেন তাহলে সেক্ষেত্রে কি তার পক্ষে হয়তো দেখা গেছে সে এই আর্টিকেলের জন্য সে হয়তো অতটা বেশি ফোকাসড হবে না। সো আমি রিকমেন্ড করি মিনিমাম 500 থেকে 1000 ওয়ার্ডের আর্টিকেল কম্পিটিটর থেকে বেশি লেখার জন্য। এখন এখানে ডিপেন্ড করছে, আপনার যদি কম্পিটিটর যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল লেখে আপনি 2000 লেখেন, আপনার কম্পিটিটর যদি 2000 ওয়ার্ডের আর্টিকেল লেখে আপনি 3000 লেখেন বা 3500 লেখেন, আপনার কম্পিটিটর যদি 3500 ওয়ার্ডের আর্টিকেল লেখে আপনি 5000 ওয়ার্ডের লেখেন, কোনো সমস্যা নেই। কিন্তু স্পেসিফিকভাবে আমি আপনাকে বলতে পারবো না একটা মানি আর্টিকেল এই 1000 ওয়ার্ডের হয় বা 2000 ওয়ার্ডের হয়, এটা স্পেসিফিকলি আমি আপনাকে কি বলতে পারছি না। এরপরে দেখেন, এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে ভাই ইনফো আর্টিকেল তাহলে কত ওয়ার্ডের হবে। ইনফো আর্টিকেল জাস্ট সিম্পলি 750 থেকে অনেকে বলে 1000 ওয়ার্ডের ভিতর থাকার জন্য। তো আমি এটা আপনাদের পরামর্শ দিব যে ইনফো আর্টিকেল অলওয়েজ চেষ্টা করুন 1000 ওয়ার্ডের জন্য রাখার জন্য, কারণ 1000 ওয়ার্ডের নিচে আর্টিকেলগুলো আসলে খুব বেশি আমার কাছে মনে হয় না যে সার্চ ইঞ্জিনের জন্য এগুলো খুব বেশি একটা ভ্যালুয়েবল। তারপরেও করতে পারেন, কোনো সমস্যা নেই, 750 ওয়ার্ডের 800 ওয়ার্ডেরও লিখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে যে আপনি কত ওয়ার্ডের আসলে আর্টিকেল আপনার সাইটের ভিতর দিবেন। হ্যাঁ, তো এরপরে রয়েছে আর্টিকেল পাবলিশ করার, এগুলো হচ্ছে প্রি মানে আপনার আর্টিকেল পাবলিশ করার আগে যে আপনার যে টোটাল প্ল্যানিং, সেই প্ল্যানিং, ঠিক আছে। প্ল্যানিংয়ের ভিতরে 5টা মেজর বিষয় ফোকাস রাখবেন, এই 5টাই যে রাখতে হবে তা না। আপনি কল টু অ্যাকশন দিলেন, আপনি বাইং ইন্টেনশনাল আপনার প্রোডাক্টের বাইং গাইডটা দিলেন, এরপর আপনি কি সামারি ভার্ডিক্ট দিয়ে দিতে পারেন। অনেক ওয়েবসাইট এভাবে আর্টিকেল পাবলিশ করছে, কোনো সমস্যা নেই। অথবা আপনি কি করতে পারেন, কল টু অ্যাকশন ফার্স্টে একটা খুব সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দিলেন, এরপর আপনি একটা টেবিল দিলেন, এরপর আপনি 10টা প্রোডাক্টের রিভিউ প্রোস অ্যান্ড কনস সহকারে দিলেন, এরপর সামারি দিয়ে দিলেন। এটা আপনার উপরে, এই 5টা মিলেই আপনি দেখতে পারবেন সবগুলো ওয়েবসাইটে ঘুরে ফিরে এই 5টা ভিতরে স্ট্রাকচারটা রয়েছে মানি আর্টিকেলের। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই স্ট্রাকচারের 5টা ভাগে ভাগ করলাম। এখানে 5টা যে থাকতে হবে এটা মনে করার কোনো অবকাশ নেই, বাট থাকলে বেটার, ঠিক আছে। তবে 5টার ভিতরে যে কোনো 3টা বা 4টা অবশ্যই আপনার যেন মানি আর্টিকেলের ভিতর থাকে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এর পরবর্তীতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি আপনাদেরকে বলছি, এগুলো অন্য কোনো মার্কেটার আপনাদেরকে বলবে কিনা আমার জানা নেই। তার ভিতরে একটা হচ্ছে, যখন কোনো আর্টিকেল লিখবেন সেই আর্টিকেল নিয়ে আপনার ফোকাস কিওয়ার্ড কি হবে, আপনার লং টেল কিওয়ার্ড কি হবে, আপনি কোন আর্টিকেলের এগনেস্টে সেই আর্টিকেলটা দিয়ে আপনি র্যাঙ্কে আসতে যাচ্ছেন, এই বিষয়গুলো কি করবেন, আপনাকে অবশ্যই
মাথায় নিয়ে তারপর আপনার আর্টিকেল রাইটারকে আপনি কি করবেন, আপনার আর্টিকেলের ফরম্যাটিং দিবেন, অর্থাৎ আপনার ফোকাস কিওয়ার্ডকে আপনি কতবার প্লেস করতে চাচ্ছেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি আপনার লং টেল কিওয়ার্ড কি ব্যবহার করার চেষ্টা করছেন আপনার আর্টিকেলের ভিতরে। শুধু তাই না, আপনি যদি এখানে আপনার কম্পিটিটরের কোনো যদি কতগুলো কিওয়ার্ড ফোকাস করেছে সেটাও আপনি চাইলে দেখে নিয়ে আপনি সেভাবে আর্টিকেলের ভিতরে আপনি কিওয়ার্ড প্লেস করতে পারেন। এগুলো আপনার আপনার নিজস্ব একটা ওন একটা মার্কেটিং স্ট্র্যাটেজির উপর নির্ভর করছে আসলে আপনি কিভাবে আপনার কন্টেন্ট প্ল্যানিংটা করছেন। তো এরপর রয়েছে রাইটারকে যদি দিয়ে আর্টিকেল লেখান, সেক্ষেত্রে পুরো আর্টিকেলটার ফরম্যাটিংটা হবে। ফরম্যাটিংটা বলতে আমি এভাবে বুঝাচ্ছি, ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল। এখন আপনি এখানে 10টা চেয়ার সম্পর্কে বলছেন, সো 10টা চেয়ারের নাম অবশ্যই তাকে কি করে দেবেন, মেনশন আপনাকে অবশ্যই করে দিতে হবে। এবং আপনি চাচ্ছেন একটা টেবিল দেওয়ার জন্য, টেবিলটা কি, টেবিলের ভিতরে বিভিন্ন প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের রিভিউ থাকবে, বা প্রোডাক্টের প্রাইস থাকবে, বা প্রোডাক্টের ওয়েট থাকবে, সেটাও তাকে আপনি মেনশন করে দেন, তাহলে তার সেভাবে গুছিয়ে লিখতে সাহায্য হবে। হ্যাঁ, এরপরে চাচ্ছেন আপনি এখানে প্রোস অ্যান্ড কোনসগুলো লেখার জন্য, প্রোস অ্যান্ড কোনসে আপনি কি 3টা করে দিবেন না 4টা করে দিবেন, সেটাও তাকে মেনশন করে দেন। এগুলো আপনার রাইটারকে যদি আপনি মেনশন করে দেন এবং আপনার কম্পিটিটরের যেই ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দেন যে আমি চাচ্ছি এই ওয়েবসাইটের ফরম্যাটে আমি আর্টিকেলটা লেখার জন্য, তার জন্য অ্যাডভান্স প্রো লেভেলের একটি আর্টিকেল লেখা ইজি হয়ে যাবে। এরপর রয়েছে সবসময় আর্টিকেল লেখার ক্ষেত্রে ইউজার যেন ভ্যালু কোনো অ্যাড হয়, অর্থাৎ সে যেন এসে আপনার ওয়েবসাইটে আর্টিকেলের থেকে কিছু পায়, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে যদি আপনি কাজ করেন আপনার আর্টিকেল প্রো লেভেলের আর্টিকেল হবে। ওকে, এরপর আর্টিকেল পাবলিশ করার পূর্বে আর্টিকেলটি আপনি নিজেই একবার পড়ে নেন। অনেকে কি করে যে হ্যাঁ আমি তো বাইরের রাইটার দিয়ে লিখিয়েছি, ইউএস এর টপ লেভেলের রাইটার দিয়ে আমি লিখিয়েছি এত ডলার খরচ করে, সেক্ষেত্রে আর্টিকেল পড়ার দরকার কি, না আমি বলবো অনেক সময় বড় বড় রাইটারদেরও অনেক সময় মিস্টেক হয়ে যায়। আপনি আপনার আর্টিকেলটা কি করেন, একবার পড়ে নেন, ঠিক আছে। এক্ষেত্রে যেটা হবে আপনার যে আর্টিকেলটা রয়েছে সেই আর্টিকেলটা আপনি কি করেন, যদি পড়ে নেন সেক্ষেত্রে আপনি যদি কোনো ক্রিটিক্যাল কোনো ইরর্স থাকলে বা কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এটা খুব সহজেই কি করে যাবেন, বুঝে যাবেন। সো আমি বলবো আর্টিকেলটা পড়ে নেন একবার। এবং মোস্ট অফ দ্য বিষয় যেটা হচ্ছে কি, অনেকেই কন্টেন্ট রাইটার অনেক সময় আপনার ফোকাস কিওয়ার্ড ঠিকভাবে প্লেস করতে পারেনি, আপনি ফোর্স করে কোথাও কি করলেন আর্টিকেল প্লেস করে দিলেন, এটা উচিত না। আপনি ন্যাচারালি যত সম্ভব চেষ্টা করবেন আপনার আর্টিকেলগুলো কিওয়ার্ডগুলো প্লেস করার জন্য। এবং ফাইনালি যেটা আমার থাকবে সেটা হচ্ছে অবশ্যই কপি এসকেপ এবং গ্রামারলি, এই দুইটা টুলস ব্যবহার করে আর্টিকেলের প্লাগারিজমটা চেক করে নেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার সাইটে যদি কপিরাইট কন্টেন্ট থাকে আপনি কখনোই কিন্তু গুগলের ফার্স্ট পজিশনে আসতে পারবেন না। সো এগুলো হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং বা কন্টেন্টের স্ট্রাকচার নিয়ে আমার ছোটোখাটো একটি অভিমত ছিল, আমার যতটুকু স্বল্প জ্ঞানের ভিতরে যতটুকু এসেছে। যদি এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর আপনাদের যদি কোনো কন্টেন্ট ভালো কোনো প্ল্যানিং থাকে বা কোনো স্ট্রাকচার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, এক্ষেত্রে অন্যরা উপকৃত হবে সেই কন্টেন্ট প্ল্যানিংটা কাজে লাগিয়ে। আর আপনি যদি একজন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটার হন তাহলে আপনি কি টেকনিকটা ফলো করছেন মানি আর্টিকেল লেখার জন্য সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো আগামী পর্বে আসবো আমরা নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অনলাইন মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রিডটেক অফিসিয়ালের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।